এত বড় কাণ্ড ঘটে গেল, বাড়ির ছেলে রাজপ্রাসাদে কাজ হয়ে গেল, আর আমি কিছুই জানি না। এ কি রাজকন্যা, এই দুপুরের কড়া রোদে কোথায় চললেন আপনি? এ সময় তো আপনি কক্ষের বাইরে যান না। কি ব্যাপার কি সৈন্যসেনা, তোমরা এখানে একা কেন? তোমরা যাকে অস্ত্র চালনা শেখানোর জন্য এখানে এসেছো সে কোথায়? এটা কেমন কথা হলো বলুন তো মহারাজ? ওই বালকের জন্য আপনি অপেক্ষা করে যাচ্ছেন, আর বালক তার কথা মতো আসছে না এখনো। এই কেমন লোকের উপরে তুমি কি বলছো কি? তোমার বাবা মা তোমার কাকাতো ভাইয়ের সঙ্গে তোমার বিয়ে দিবে বলে ঠিক করেছে? আমার আজ বড্ড শান্তি লাগছে, আরো খুশি লাগছে। এতদিন পর ওই রাখাল বালককে আমি ক্ষমা চাওয়াতে পেরেছি। আজ রাখাল বালকের চোখ দেখে মনে হচ্ছিল সে যে রাজকন্যার দিকে চোখ তুলে তাকাতেও ভয় পাচ্ছিল। চুমকি তার ঘরে বসে কাঁদতে থাকে। তখন তার মা মাধুরী সেখানে আসে। বাবা আর মা যতই আমাকে চন্দনের সঙ্গে বিয়ে দেওয়ার কথা ঠিক করুক না কেন, এই বিয়ে আমি কিছুতেই করব না। তুই বিয়েতে রাজি হবি না মানে? তুই রাজি হবি, তোর ঘর রাজি হবে। এসব তুমি কি বলছো? আমি চন্দনকে বিয়ে না করলে তোমরা কি আমাকে জোর জবরদস্তি করে চন্দনের সাথে বিয়ে দেবে নাকি? হ্যাঁ, প্রয়োজন হলে তাই দেব। কালকেও তো তুমি এভাবে কথা বলছিলে না চন্দনের সঙ্গে আমার বিয়ে হোক, তুমি তো সেটা চাওনি। তবে আজ তোমার উল্টো সুর কেন মা? আমার কথার সুর পাল্টায়নি, আমি যেটা সঠিক সেটাই বলেছি। আমি তোকে কখন বললাম যে চন্দনের সঙ্গে তোর বিয়ে হোক? এটা আমি চাই না। আসলে একটা কথা কি বলতো, আমরা তোর বাপ মা, তোর ভবিষ্যৎ সম্পর্কে আমরা সবচেয়ে ভালো বুঝি চুমকি। প্রথমে আমি চন্দনের সঙ্গে তোর বিয়ের ব্যাপারের কথা শুনে একটু অবাক হয়েছিলাম ঠিকই, কিন্তু আর দুমন দুয়াশার মধ্যেও ছিলাম। এখন আমি পাকাপাকি সিদ্ধান্ত নিয়েছি যে ওই চন্দনের সাথে তোর বিয়ে হবে, বুঝলি তো? হঠাৎ করে চন্দন তো আমাদের কি এমন জাদু করলো যে তোমরা উঠে পড়ে লাগলে চন্দনদার সাথে আমার বিয়ে দিতে? চন্দনের তুলনায় তো জন্টুদা হাজার গুণে পাত্র হিসেবে ভালো। তোমরা কেন জন্টুদার বদলে চন্দনের সঙ্গে আমার বিয়ে দেবে মা? আসলে তুই তো এখন ছোট, তাই সবকিছু বুঝে উঠতে পারছিস নে। শোন, আমি তোকে বুঝিয়ে বলছি কেন ঝন্টুর বদলে চন্দনের সঙ্গে বিয়ে করা তোর জন্য সঠিক কাজ হবে। এরপর চুমকির মা চুমকিকে নানাভাবে চন্দনের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য রাজি করার চেষ্টা করতে থাকে আর বুদ্ধি দিতে থাকে। ওদিকে চন্দন যেখানে অস্ত্র চালানো শিখছিল, রাজকন্যা চন্দ্রমুখী তার দাসীকে সঙ্গে করে নিয়ে সেখানে এসে হাজির হয়। কি ব্যাপার কি? হঠাৎ আবার এখানে রাজকন্যার আগমন কেন? নিশ্চয়ই আমার ভুল ধরতে এসেছে এখানে। না না, রাজকন্যার সামনে কোনো ভুল ভাল করা যাবে না, তাহলে রাজকন্যা আমায় দুটো কথা শুনিয়ে দিতে ছেড়ে দেবে না। এসব কথা ভাবতে ভাবতেই চন্দন অন্যমনস্ক হয়ে পড়ে, আর তখনই সৈন্যের কড়া তলোয়ারের আঘাতের তাল সামলাতে না পেরে মাটিতে পড়ে যায় সে। আহ, ইস, এটা কি হয়ে গেল? এ কি নাজেহাল অবস্থা হয়েছে এই বালকের! এ আবার কি না তলোয়ার চালানো শিখবে? এ নিজেই তো সৈন্যের কড়া তলোয়ারের আঘাতে নাজেহাল হয়ে পড়েছে। ঠিকই বলেছেন রাজকন্যা, এই বালক তো দেখছি তলোয়ার চালানো শিখতে গিয়ে নিজে তলোয়ারের আঘাতে পিষ্ট হয়ে যাচ্ছে। মহারাজি কার উপর দিয়েছে রাজকন্যার প্রাণ রক্ষার দায়িত্ব, যে কিনা নিজের প্রাণী রক্ষা করতে পারছে না। উঠে আসুন আপনি। একবার পরে গিয়েছেন তাতে কি হয়েছে? আবার উঠে শক্ত হাতে তলোয়ার চালানো শুরু করুন, দেখবেন আপনি পারবেন। এরপর চন্দন আবার উঠে দাঁড়ায়। চন্দন এভাবে অন্যমনস্ক হয়ে সবার সামনে মাটিতে পড়ে যাওয়ায় ভীষণ লজ্জিত। এদিকে রাজকন্যা তাকে উপহাস করে কথা বলতে ছাড়ছিলেন না যেন। কি ব্যাপার বালক, তোমার কি আবারও তলোয়ারের আঘাতে পিষ্ট হতে ইচ্ছে করছে, নাকি এখনই পালাবে এই ময়দান থেকে? না না রাজকন্যা, আমি পালাবো কেন? আমি যখন কথা দিয়েছি তবে আমি আমার কথা রাখবো। আর মানুষ ভুল করেই শেখে, শুরুতেই কেউ বীর হয়ে যায় না।
বাদ দাও তো তোমার ওসব বড় বড় কথা। তুমি যে কেমন পালন সেটা তো চোখের সামনেই দেখতে পেলাম। আমার থেকে হওয়া ছোট একটু ভুলের কারণেই আমায় আপনি যাচাই করে ফেলছেন রাজকন্যা। তবে আমি আপনাকে কথা দিচ্ছি, আমিও একজন বীর পুরুষ হয়ে দেখাবো আপনাকে। কাকের গায়ে কখনো ময়ূরের পালক লাগালেই কাক যেমন ময়ূর হয়ে যায় না, তেমনি তোমার মতো এক রাখাল বালকও বড় বড় কথা বললেই বীর পুরুষ হয়ে যায় না। তোমার সঙ্গে এত ভারী ভারী কথায় আমি আর জড়াবো না। চলো তো দাসী, আমরা এখান থেকে যাই। চলুন রাজকন্যে। এরপর রাজকন্যা তার দাসীকে সাথে করে আবারও সেখান থেকে চলে যায়। হাত থেকে ব্যথা হয়েছে। কাল রাতে ভীষণ জোরেই ব্যথা পেয়েছিলাম তাড়াহুড়ো করে পালানোর সময়। কই দেখি তো কি হয়েছে হাতের অবস্থা। এ মা, এ তো দেখছি ব্যথায় লাল হয়ে গেছে। রাজবৈদ্যকে দেখি একটা ওষুধ নিলেও তো পারতেন মন্ত্রী মশাই। সেসব ঝামেলা জড়াতে চাইনি লালেনা। এমনিতেই রাজার প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে আমাকে। কোথা থেকে ব্যথা পেলাম, কি করে পেলাম, নানা কিছু। আর রাজপুত্রকে হাতের এরকম জায়গাটুকু দেখাতে গেলে তিনি হয়তো বুঝেই ফেলবেন যে এটা দরজা থেকে পাওয়া আঘাত নয়, রাজকোষে থাকা ধারালো এক অস্ত্র থেকে অসাবধানতায় লাগা আঘাত। কথাটা অবশ্য আপনি ঠিকই বলেছেন মন্ত্রী মশাই। আমরা গোপনে যে কাজ করেছি এতে করে কোনো রকম কোনো ঝুঁকি নেওয়া যাবে না। যদি খুনা করেও রাজা মশাই বা কেউ এ ব্যাপারে জেনে যায় তাহলে তো আমাদের দুজনকে রাজ্য থেকেই তাড়িয়ে দেবে। হ্যাঁ লালেনা, এই এতক্ষণে তুমি একটা সঠিক কথা বললে। সেজন্যই তো নিচের ব্যথাটা নিচে চেপে গিয়েছি। তবুও রাজবন্ধুর কাছ থেকে সেবা নিতে চাইনি আমি লালেনা। আহারে মন্ত্রী মশাই, আসুন আমি আপনার ব্যথা জায়গায় একটু হাত বুলিয়ে দেই, দেখবেন আরাম পাবেন। সবটা শুনে এবার তোর কি মতামত বলতো? তোরও এবার মনে হচ্ছে না যে জন্টুর তুলনায় চন্দনী হাজার গুণে ভালো হবে তোর জন্য? না মা, আমার এমন কিচ্ছু মনে হচ্ছে না। চন্দন দাস নতুন নতুন রাজপ্রাসাদের কাজ করতে শুরু করেছে বলে তাকে আমায় বিয়ে করতে হবে এমন কথা কোথায় লেখা আছে শুনি? এত সব বুঝিয়ে সুঝিয়ে বলার পরও তুই একথা বলছিস, ব্যাপারটা এমন হয়ে গেল কেন? সারাটা রাত ধরে রামায়ণ পড়িয়ে এখন বলছিস সীতা কার মা। তুই কি নিজে ভালোটুকু বুঝতে পারছিস না? আচ্ছা বেশ বেশ, নিজের ভালো না হয় না বুঝিস, সংসারের ভালোটা তো বুঝবি বল। তোর বাবা তো আমাদের সংসারে ভালো চিন্তা করে এমনটা করতে চাইছে। তোমরা কি কারণে করতে চাইছো সেটা আমি জানি না, আর জানতেও চাই না। আমি চন্দনকে বিয়ে করতে কিছুতেই রাজি নই। বিয়ে করলে জন্টু তাকেই করবো, আর এটাই আমার শেষ কথা। এখন তুমি আমার ঘর থেকে যাও। এই যে ভাই, হঠাৎ করে তোমার কি হলো বলো তো? তুমি তো দিব্যি ভালোই তরোয়াল চালাচ্ছিলে, কিন্তু রাজকন্যার সামনে হঠাৎ ওভাবে ভীম দেখিয়ে পড়লে কেন? না মানে একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম, তাই আর কি। ও আচ্ছা, অবশ্যই এমনটা হওয়ার কথা। রাজকন্যাকে দেখলে আমাদেরই হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। তার সামনে আবার কখনো কোনো ভুল কাজ করে ফেলি, তারপর আবার সে রাজকন্যা, আবার আমাদের শাস্তি না দিয়ে ফেলে, সেই ভয়েই মরি আমরা। তোমরা এত বছর ধরে রাজবাড়িতে কাজ করছো, এত কাজ থেকে রাজকন্যাকে দেখে আসছো, তবুও তোমরা রাজকন্যাকে কি করে ভয় পাও? তাহলে ভাবো আমার কি অবস্থা। আমি তো সবে নতুন, আর এর মধ্যে রাজকন্যা একবার আমায় বিনা দোষে শাস্তি দিয়ে ফেলেছে। রাজকন্যাকে দেখে আমারও ভয় পাওয়াটা তো স্বাভাবিক, তাই না? তাই হয়তো তখন ওভাবে তোমার করা তরোয়ারের আঘাত আমি সামলাতে পারিনি। হ্যাঁ হ্যাঁ, তা তুমি ঠিকই বলেছো। ঠিক আছে ভাই, আজকের মতো তাহলে আমায় ছুটি দাও, আমায় যে এখন বাড়ি ফিরতে হবে। বেশ ঠিক আছে, কাল তাহলে ঠিক সময় মতো চলে এসো, কিন্তু দেরি করলে রাজকন্যা আবার কিন্তু। হ্যাঁ হ্যাঁ, সে আমার জানা আছে, আমি কাল ঠিক সময় মতোই চলে আসব। এরপর চন্দন রাজপ্রাসাদের কাজ সেরে তার নিজের বাড়ির দিকে রওনা দেয়।
দেখেছিস দাসী, আজ কেমন জামা ঘষে দিয়েছে ওই চন্দনটার মুখে? হ্যাঁ রাজকন্যা, আর তারপর থেকে আপনি নিশ্চয় আরো দ্বিগুণ খুশি হয়ে গেছেন। হ্যাঁ হ্যাঁ, তা তো হয়েছি। এরপর থেকে নাকি ওই চন্দন আমার প্রাণ রক্ষক হয়ে সবসময় আমার সঙ্গেই থাকবে। তাহলে বোঝ, আমি এরপর থেকে ওই চন্দনকে সবসময় ঠিক নাকানি চোবানি খাওয়াবো। খুব শখ হয়েছে না ওর আমার সহচর হয়ে আমার সঙ্গে থাকার? ওর এই শখ আমি ঘুচিয়ে দেব। তাই নাকি রাজকন্যা? আমিও তাহলে সেসব দেখার অপেক্ষায় রইলাম। প্রশিক্ষণ শেষে আমার প্রাণ রক্ষক হয়ে নিয়োজিত আগে হতেই দে না একবার, তারপর আমি ব্যাটাকে হাতের নাগালে পাবো, আর আমার যখন যা ইচ্ছে আমি তাই ওকে দিয়ে করাবো। ওকে তো আমি আমার কৃত দাস বানিয়ে রাখবো। আরে বেচারা চন্দনের কপালে কি জানি দুর্ভোগ অপেক্ষা করছে। রাজকন্যার মন খুশি করতে বাধ্য হয়ে এখন তো তার এসব কথায় সায় দিতে হচ্ছে আমাকে, আর আর দাঁত কেলিয়ে হাসতেও হচ্ছে। তবে আসল কথা হলো যে এটা, ওই চন্দনের খারাপ দশার কথা চিন্তা করে আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে। আরে রাজকন্যার বলির পাঠা হতে হবে ছেলেটাকে। হে বিধাতা, তুমি ছেলেটাকে রক্ষা করো। বাবা চন্দন, তো রাজবাড়িতে গিয়ে কর্ম কেমন চলছে? সে সব কিছুই ঠিকঠাক চলছে মা। তাই নাকি? তুইও তাহলে তোর বাবার মতো অস্ত্র চালনা করতে পারবি তো? আমি তো কখনো বাবাকে অস্ত্র চালাতে দেখিনি, তখন তো আমি খুব ছোট ছিলাম, দেখলেও হয়তো মনে নেই আমার। তবে বাবার ছেলে নিশ্চয়ই তার বাবার মতোই হবে, সেটা হয়তো তুমি দেখলে বুঝতে পারবে মা। তবে আমি কথা দিচ্ছি, আমি আমার বাবার মতোই একজন বীর পুরুষ হয়ে দেখাবো, যে কখনো কোনো মিথ্যার সঙ্গে আপোষ করবে না। আমি আমার বাবার মৃত্যু প্রতিশোধ নিতে ওই মন্ত্রী মশাই আর রাজা মশাইকে শাস্তি দেব। তবে রাজকোষাগার, রাজপ্রাসাদ এবং রাজসভার কোনো জিনিসের কোনো ক্ষতি করব না আমি, কারণ এগুলো আমার রাজ্যের সম্পদ। বাহ, তুই একেবারে তোর বাবার মতো কথা বললি কোকা। শুনে আমার প্রাণটা জুড়িয়ে গেল। অনেক বড় তুই। তোর বাবার অপূর্ণ ইচ্ছেগুলোকে পূর্ণ করার সুযোগ যেন পাস। আমি সব সময় তোকে আশীর্বাদ করি। তোমার এই আশীর্বাদটুকু আমার সঙ্গে থাকলেই আমি রাজ্য জয় করতে পারবো। এভাবে মা আর ছেলে আলাপচারিতা করতে থাকে। এরপর কেটে যায় বেশ কটা দিন। চন্দন এখন বেশ ভালোই অস্ত্র চালনা শিখে গিয়েছে। ওদিকে অহংকারী রাজকন্যাও আগের মতো সকলকে অত্যাচার করতে ব্যস্ত না থেকে চন্দনের পেছনে পড়ে থাকতো সব সময়। একদিন, পিতামশাই, আমি আজ ভ্রমণে যেতে চাই। গতবার এক দুর্ঘটনার কারণে বেশ অনেকটা দিন হলো আমি রাজ্য ভ্রমণে বের হইনি। এভাবে রাজপ্রাসাদে আটকা পড়ে থাকতে আমার একদম দম বন্ধ লাগছে। আমি একটু রাজ্য ভ্রমণের মাধ্যমে মনটাকে প্রাণবন্ত করতে চাই পিতামশাই। কিন্তু রাজকন্যা, গতবার সেই দুর্ঘটনার কারণে আমার তো মনের ভিতরে ভয় হয়ে গেছে। তোমাকে একা কোথাও বের হতে দিতেই ইচ্ছে করে না আমার। যদি আবারও কোনো দুর্ঘটনার শিকার হও তুমি। কেন পিতামশাই? আপনি তো আমার জন্য প্রাণরক্ষক নিয়োজিত করেছেন, তাই না? সে যদি আমার সঙ্গে যায় তবুও কি আপনার চিন্তা থাকবে, নাকি এখনো সে প্রাণরক্ষক তৈরি হয়ে উঠতেই পারেনি? আরে তাই তো, আমি তো চন্দনের কথা ভুলেই গিয়েছিলাম। চন্দন তো এখন তোমার প্রাণ রক্ষক। সে যদি তোমার সাথে থাকে তাহলে আর এত দুশ্চিন্তা কিসের? আর চন্দন এখন একেবারেই পাকাপোক্ত একজন বীরে পরিণত হয়েছে। আচ্ছা, তাই নাকি? তা কোথায় আপনার সেই পাকাপোক্ত বীর? তাকে ডেকে জিজ্ঞাসা করুন, সে আমার সাথে যাবে আমার রাজ্য ভ্রমণে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যাবে। এই, কে কোথায় আছিস? যা, শিগগিরই রাজকন্যার সহচর চন্দনকে ডেকে নিয়ে আয়। চমকের মা, বাড়িতে আছো নাকি? গুরুমশাই ডাকে চুমকি আর তার মা ঘর থেকে বেরিয়ে আসে। গুরুমশাইকে দেখতে পেয়ে চুমকি যেন খুশি হয়ে যায় এবং সে তার মাকে বলতে থাকে, এবার তুমি কি বলবে কি মা? গুরুমশাইকে কি জবাব দেবে? কদিন তো এড়িয়ে চলেছে তাদের প্রস্তাবটা, এখন কি বলবে? এসব নিয়ে তোকে ভাবতে হবে না, আমি যা বলার বলবো ওনাকে। মানে আবারও না বলে কয়ে চলে এলাম আপনাদের বাড়িতে বেড়াতে। কিছু মনে করবেন না যেন।
না না গুরু মশাই, কি আর মনে করব, আপনি আমার মেয়ের পাঠশালার গুরু মশাই, আপনি তো আসতেই পারেন আমাদের ভালো মন্দের খোঁজ নিতে। বাহ, দারুণ কথা বললেন তো। আচ্ছা যা, বলছিলাম চমকির বাবাকে দেখতে পাচ্ছি না যে, সে কোথায়? চুমকির বাবা একটু বাজারে গিয়েছে, আপনার কিছু বলার থাকলে বলতে পারেন আমায়। আসলে আমি চমকি আর আমার ছেলে ঝন্টুর বিয়ের ব্যাপারে জানতে এসেছিলাম। না মানে আমি বেশ কিছুদিন আগে ঝন্টুর সঙ্গে চমকির বিয়ের প্রস্তাব দিয়েছিলাম আপনাদের কাছে, সে কথা মনে আছে নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ, আছে তো। তাহলে আপনারা আপনাদের কোনো মতামত এখনো তো জানালেন না আমাকে। আপনারা কি আমার প্রস্তাবে রাজি? আপনাদের মেয়েটাকে আমার ছেলের সঙ্গে বিয়ে দেবেন তো? দেখুন, চুমকির বাবা বাড়িতে নেই, আমি একা আপনাকে কিছু জানাতে পারছি না। তবে এটুকু জানি, আমরা আমাদের মেয়ে চুমকিকে এখন বিয়ে দেব না, তাই আপনার প্রস্তাবে আমরা হ্যাঁ করতেও পারছি না। আর তার মানে কি আপনারা আমার দেওয়া প্রস্তাবটাকে ফিরিয়ে দিতে চাইছেন? না না গুরু মশাই, আপনার তো প্রস্তাবটা ফিরিয়ে দিচ্ছি না, শুধু এইটুকু বলতে চাইছি আমাদের মেয়েকে এখন বিয়ে দেব না আমরা। সে যখন চুমকির বিয়ে দেব, তখন যদি ঝন্টুর বিয়ে না হয় তখন না হয় বাবা যাবে। ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা বেশ, আমি তাহলে এখন আসছি, পরে চমকির বাবার সাথে ভালো করে কথা বলে নেব আর একবার। এরপর গুরু মশাই চলে যায় চুমকিদের বাড়ি থেকে। তোমরা তো আমায় বলেছ মা যে তোমরা আমার সঙ্গে চন্দ্রদার বিয়ে হতে দেবে না, আমার সঙ্গে চন্দনের বিয়ে দেবে। তবে তোমরা গুরু মশাইকে সরাসরি নিষেধ করে দিতে পারলে না কেন? আরে বাবা, আমি কোনো সুযোগই হাতছাড়া করতে চাইছি না, তাই তো সরাসরি ওনার প্রস্তাবটাকে ফিরিয়ে দিলাম না। একসাথে দুই নৌকায় পা দিয়ে চলছো, তাই না? আমি তো একটা মানুষ, আমাকে দুজনের সঙ্গে বিয়ে দেওয়ার মতলব করছো তোমরা। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চন্দ্রমুখী গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।